অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যদের আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দিলেন। প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না বলেও মন্তব্য করেন আদালত। ডক্টর ইউনূসের আইনজীবী বলেছেন, হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল। কাজেই যখন তিনি ক্ষমতায় আসেন তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। দুদকের আবেদন আদালতে মামলাটি বাতিল করে দেন। এই প্রক্রিয়ায় মামলা বাতিল চাননি ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনজীবীদের আইনি লড়াইয়ের নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশ বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, দেশটিতে প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ অর্থনীতির দিক থেকে প্রচুর সম্ভাবনাময় একটি আশ্চর্যজনক দেশ। তিনি উল্লেখ করেন, নেপাল, ভুটান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের 7 রাজ্যের সমুদ্রে প্রবেশের সুযোগ নেই। তিনি বলেন, যদি তাদের সমুদ্রে প্রবেশাধিকার দেওয়া হয় তাহলে বাংলাদেশ শিক্ষিত তরুণদের হাতে প্রযুক্তি থাকা অবস্থায় একটি অত্যন্ত সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হতে পারে। বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশ তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। চলতি বছরে হজের জন্য প্রস্তুতি শুরু হয়েছে আশকোনায় হজ ক্যাম্পে। হাজিদের সুবিধার্থে আন্ডারপাস নির্মাণ শুরু হলেও তা 1 বছরেও শেষ করা সম্ভব হয়নি। তাই বিকল্প রাস্তা দিয়ে চলবে হজের কার্যক্রম। প্রতিনিধি মাহমুদা আক্তার পুষ্পনের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। চলতি বছর বাংলাদেশ থেকে হজের ফ্লাইট শুরু হচ্ছে 29 এপ্রিল। এবারও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন হবে ঢাকায়। এবছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন 87,000 মুসল্লি। তাদের হজযাত্রা নির্বিঘ্ন করতে ইতিমধ্যে পাসপোর্ট অধিদপ্তর ও হজ মন্ত্রণালয়ের মধ্যে বিভিন্ন বৈঠক হয়েছে। অন্যান্য বারের মতোই হজযাত্রীদের যাত্রা ও লাগেজের ব্যবস্থাপনা থাকবে নির্বিঘ্ন। এরই মধ্যে হজযাত্রীদের শতভাগ বাড়ি ভাড়া নিশ্চিত হয়েছে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এবছর 87,000 হজযাত্রীর মধ্যে 77,000 জন মক্কা রুট ইনিশিয়েটিভের সুবিধা পাবেন। হজ প্যাকেজের কথা চিন্তা করেন যে গত বছরে যে হজ প্যাকেজ ছিল সেই হজ প্যাকেজের তুলনায় এবার কিন্তু যেমন সর্বনিম্ন দরের যে প্যাকেজটি সেখানে প্রায় 1 লক্ষ টাকা কিন্তু কমানো হয়েছে। হজ যাত্রীদের সুবিধার্থে প্রথমবারের মতো চালু হচ্ছে মোবাইল অ্যাপ, যার মাধ্যমে হজের সকল নিয়মাবলী থেকে শুরু করে হজ যাত্রীদের নিরাপত্তা দেওয়া হবে। কোনো হজযাত্রী মোবাইল ফোন ব্যবহার করতে না জানলেও সহজেই একটি বোতাম চেপে হারিয়ে গেলে নিজের অবস্থান জানান দিতে পারবেন। ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক উন্নতি কিন্তু আমরা এবছর করার চেষ্টা করছি ওই নির্দেশনার আলোকে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, একটি মোবাইল অ্যাপস চালু করা হচ্ছে। সেই মোবাইল অ্যাপসে আসলে অনেকগুলো সেবা পাওয়া যাবে। এই মোবাইল অ্যাপসটাকে একটা কমপ্লিট প্যাকেজ মনে করেন যে একটা হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে। হাজিদের জন্য এবারও দেওয়া হচ্ছে স্বল্প খরচের রুমিং সুবিধা সম্পন্ন মোবাইল সংযোগ। পাশাপাশি প্রথমবারের মতো থাকছে হাজিদের ডেবিট কার্ড সুবিধা, যা হজের সময় সৌদি আরবে কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইলিয়াস কমল, মাই টিভি। ব্যাটারি চালিত অটোরিকশা নগরবাসীর জন্য এখন ক্রমেই বিস্ফোরা ও ক্যান্সারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বুয়েট পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিকুজ্জামান। অপরদিকে বুয়েটের আরেক পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, ব্যাটারি চালিত এসব অটোরিকশায় যাত্রীর নিরাপত্তার ঝুঁকি রয়েছে শতভাগ। তাই এখনই সময় যথাযথ পদক্ষেপ নেওয়ার। মনোয়ার হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর 5 পর্বের ধারাবাহিকে বিশেষ প্রতিবেদনে দেখুন 5ম ও শেষ পর্ব। পুরো ঢাকা শহর এখন ব্যাটারি চালিত অটোরিকশার ফাঁদে। অবৈধ এসব যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ অবাধে বাংলাদেশে ঢুকছে। বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিকুজ্জামান মনে করেন, পায়চালিত যে রিকশাগুলো রয়েছে তার মধ্যে মোটর সংযোজন করে যান্ত্রিক যানবাহন হিসেবে রূপান্তর করার নিয়ম বহির্ভূত। এখানে আমি মনে করি একটা তামাশা চলছে। কোনো ধরনের অনুমোদন ছাড়াই এ ধরনের যানবাহন প্রতিদিন, যেটা আমি বলছি, অনিয়ন্ত্রিত জন্ম হচ্ছে। তো এটা অভিযান চালাতে হবে এবং কিভাবে আসলে বিশেষ করে অবৈধ বৈদ্যুতিক সংযোজনের যে বিষয়টা বিদ্যুৎ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, কিন্তু এটার যে ভূমি ব্যবহার
কী কাজে ব্যবহার হচ্ছে, সে সিটি কর্পোরেশনের তো একটা সার্টিফিকেটের দরকার ছিল। তো সিটি কর্পোরেশন কি সে অনুমোদন দিয়েছে? যদি না দিয়ে থাকে তাহলে এই যে তৈরিটা যে হচ্ছে এটাও তো আসলে অবৈধ। তবে এ ধরনের বাহনের যে গতি নেয়ার কাঠামো দরকার সেই কাঠামো তাদের নেই উল্লেখ করে বুয়েটের এই পরিবহন বিশেষজ্ঞ বলেন, প্যাডেলচালিত রিক্সাগুলোর ভারকেন্দ্র আর ব্যাটারিচালিত অটোরিকশার ভারকেন্দ্র এক না থাকায় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। 2010-এর আগে সমস্যাটা যতটা সহজ ছিল, এখন এটার শাখা প্রশাখা গজিয়ে এটা অত্যন্ত জটিল হয়ে গেছে। আপনি চাইলেই রাতারাতি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি মনে করি আমাদের অনেক কৌশলী হতে হবে। রিভার্স গিয়ারে এদের সংখ্যা কীভাবে কমাতে হয় সেটা ভাবতে হবে। তার জন্য কিছু নীতিমালা দরকার। প্রথমে আমি বলবো যে আসলে বিচরণ ক্ষেত্রটা তৈরি করতে হবে। কোথায় তারা আসলে চলতে পারবে, অলিতে গলিতে না মূল সড়কে? আমরা তো এখন দেখছি এটা নিয়ে অনেকটা রাজনীতি হয়েছে। অপরদিকে নগরীতে যে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো আছে তা অতীত সরকারের সিদ্ধান্ত উল্লেখ করে বুয়েটের আরেক পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, এসব অটোরিকশায় যাত্রী নিরাপত্তার ঝুঁকি রয়েছে শতভাগ। আসলে এইগুলো থেকে আমরা দিন দিন মূল বিষয় থেকে আমরা সরে আসতেছি, যে এখন নগরের এই সমস্যা দিন দিন মানে কমতেছে না বরং বাড়তেছে। এটা কিন্তু আমাদের বিগত সরকারের কিন্তু একটা কন্ট্রিবিউশন। এটা কিন্তু আসলে অটোরিকশা কিন্তু বন্ধ হওয়ার কথা ছিল অনেক আগেই। আরও আগেই অটোরিকশা বন্ধ হওয়া প্রয়োজন ছিল উল্লেখ করে বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, কোন এক সময় এই ব্যাটারিচালিত অটোরিকশাগুলো নির্দিষ্ট একটি লেনে চলাচল করত, আর এখন অলিগলি তো পরের কথা, মহাসড়ক কিংবা ফ্লাইওভারগুলোতেও বেড়েছে এদের দৌরাত্ম্য। এখনগুলো মেইন রোড দূরের কথা, সারা সিটিতেই পুরা সিটিতে এক প্রান্তে আরেক প্রান্তে চলে যায়। কিন্তু এখন দেখবেন মানে এদের শৃঙ্খলা আনা যাচ্ছে না। এখন এইগুলো কিন্তু নগরের একটা টেকনোলজিক্যালি এইগুলো সাউন্ড না, এগুলোর ব্রেক ঠিকভাবে কাজ করে না, যারা ভেহিকেলটা চালায় তাদের কোনো প্রশিক্ষণ নাই, মানে যে কারণে ঝুঁকি বাড়তেছে। রাজধানীর 52 বাজার 53 গলিতে যেভাবে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা দাপি বেড়াচ্ছে, তাতে খুব একটা বেশি সময় লাগবে না নগরীতে যানজট সৃষ্টি হতে। আর এই যানজট নিরসনের ক্ষেত্রে কোনো এক সময় নগরবাসীকেই নামতে হতে পারে রাজপথে। তাই এখনই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন বুয়েটের পরিবহন বিশেষজ্ঞরা। রামপুরা থেকে আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীর চর থেকে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। প্রায় 30টি খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অপরিকল্পিতভাবে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে নড়িয়ার নদীর তীর রক্ষা বাঁধ ও ফসলি জমি ভাঙনের মুখে পড়েছে। এর প্রতিকার চেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট জানাচ্ছেন সুবাইর রহমান। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর মাঝখানে দীর্ঘদিন ধরে মজুদ রাখা বালুর চর দ্রুত অপসারণ করার দাবি জানিয়েছেন বেড়িবাঁধ এলাকার ভাঙন কবলিত মানুষ। তাদের দাবি, বালুর এ স্তূপ দ্রুত অপসারণ না করলে হুমকির মুখে পড়তে পারে নড়িয়ার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প। এই নদী ভাঙ্গার লোক আমার বাড়ি এ পর্যন্ত 3বার ভেঙেছে পদ্মা নদীতে। যতটুকুই বেড়িবাঁধ হয়েছে আমরা একটা আতঙ্কের ভিতরে আছি। বেড়িবাঁধটা রক্ষার জন্য আমরা চাই যে অবৈধভাবে যে ড্রেজারগুলো চলে এখানে, অবৈধভাবে এগুলা বন্ধ হয়ে যাক। বৈধভাবে যে টেন্ডার দিচ্ছে সরকার, এটা গবেষণা কইরা পানি মন্ত্রণালয় বাবদে যেটা করছে এটা চালু থাকুক। আমাদের যে চর এলাকাটা, এই এলাকাটা যদি বালিটা উপর থেকে কাইটা নেওয়া যায় তাহলে আমাদের নদীর দক্ষিণ পার বেড়িবাঁধ যেটা, এই বেড়িবাঁধটা আমাদের রক্ষা হবে। চরটা কাইটা নিয়ে যাক তাতে আমাকে কোনো সমস্যা নাই, কিন্তু যে নদী থেকে যেন আর কোনো বালু কাটা হয় না, কোনো ডেজার যেন আর বসানো হয় না। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের খননকৃত পদ্মা নদীর ডান তীর রক্ষা শীর্ষক প্রকল্পের ড্রেজার যন্ত্র দ্বারা উত্তোলনকৃত বালু অপসারণের জন্য নিলামে বিক্রি করছে উপজেলা প্রশাসন। তবে নিলামকৃত বালু উত্তোলনের ফাঁকে অবৈধ ড্রেজার ও বালুদস্যুরা অবৈধভাবে এই স্তূপ থেকে বালু চুরি করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই নিলামে আমরা অনেকেই অংশগ্রহণ করেছিলাম। তো সেই নিলামের সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি নির্বাচিত হওয়ার পরে এপ্রিল মাসের 6 তারিখে আমরা কার্যাদেশ পাই। সেই কার্যাদেশের আলোকে আমরা 7-8 তারিখে কার্যক্রম শুরু করি। কার্যাদেশে 9 মাস সময় দিয়েছে। তো 9 মাসের মধ্যে চেষ্টা করব সম্পূর্ণ করতে, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবে এটাকে অপসারণ করার জন্য 9 মাসের মধ্যেই। ইতোমধ্যে 7টি অবৈধ ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আইন অমান্য করে বালু উত্তোলনের চেষ্টা করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের কাছে মেসেজ আসে যে সেই 2-3টি পক্ষ, বিশেষ করে 2টি পক্ষ বিপক্ষ, তারা একই সময়ে এবং একই স্থানে
আজকে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে। আমরা নড়িয়াবাসীর শান্তি শৃঙ্খলার স্বার্থে সেখানে যাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটে এজন্যই আমরা 144 ধারা জারি করেছি। বালুর চরটি সমান করে কেটে দিলে বর্ষার মৌসুমে পানির চাপ বেড়িবাঁধের ওপর প্রভাব পড়বে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার আমাদের কৃষি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রথমবারের মতো সম্পূর্ণ নতুন জাতের রঙিন ভুট্টা চাষ করে চমকে দিয়েছেন এক কৃষক। এ ধরনের ভুট্টায় স্বাদ ও রঙে উৎকৃষ্ট মানের হওয়ায় জেলা ও জেলার বাইরের বেশ চাহিদা তৈরি রয়েছে। ভিন্ন রং আর পুষ্টিগুণ সমৃদ্ধ এই ভুট্টা চাষ স্থানীয় কৃষকদের কাছে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের রিপোর্টে জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরেন্দ্র অঞ্চল খ্যাত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মেহেরপুর গ্রামে 15 বিঘা জমিতে নতুন জাতের রঙিন ভুট্টার চাষ করছেন রবিউল আউল নামে এক কৃষক। এতে তার খরচ হয়েছে 10,000 টাকা। নতুন জাতের রঙিন ভুট্টা খরিফ 1 ও খরিফ 2 মৌসুমেও অন্যান্য জাতের ভুট্টার চেয়ে 1 মাস আগে ফল সংগ্রহ ও সাধারণ ভুট্টার চেয়ে অনেক বেশি দামের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে এর প্রচুর চাহিদাও রয়েছে। আমাদের বর্তমান যুগে যে নতুন জাতের করতে সবাই আগ্রহ প্রকাশ করে না, তাই আমি চেষ্টা করছি যে নতুন কিছু করে দেখানোর জন্য। এই উদ্বুদ্ধ থেকেই আমি কৃষি অফিস আমাকে সহায়তা করেছে, সেই থেকে আমি এই নতুন জাতের ভুট্টাটা আবাদ করেছি। এ ধরনের ভুট্টায় স্বাদ ও রঙের উৎকৃষ্ট মানের হওয়ায় জেলা ও জেলার বাইরে বেশ চাহিদা রয়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ভুট্টা চাষ কৃষকদের মাঝে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। একজন কৃষক তিনি ভুট্টা লাগিয়েছে, তার মধ্যে যে রঙিন ভুট্টা হয়েছে এটা আমরা কিন্তু দেখছি, দেখে আশ্চর্য হয়ে গেছি। আমাদের এলাকাতে প্রথম দেখছি, আমার লাইভে আমি প্রথম দেখছি। এটা অনেক সৌন্দর্য লাগছে, একটা আশ্চর্য আমরা দেখে। এ ধরনের ফসল চাষ বাড়াতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা যেহেতু মেশিন দিয়ে ভুট্টাটা লাগাচ্ছি, আমি মনে করি সব দিক দিয়ে আমাদের পানি কম লাগবে, কম জীবনকালের ফসল, আবার আমরা বৈজ্ঞানিক পদ্ধতি প্রযুক্তির সহায়তায় আমরা এটাকে লাগিয়ে মেশিন দিয়ে লাগিয়ে আমরা সব দিক দিয়ে সাশ্রয়ী। রঙিন ভুট্টার চাষ বাড়ানো গেলে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর পাশাপাশি অধিক মুনাফার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সহ সম্রাট ওরফে বাবু মিছি নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রিজের ঢাল থেকে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় তাকে আটক করে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ছোড়া, 4টি হাতবোমা ও ছিনতাইয়ের কাজে ব্যবহার করা 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, তার বিরুদ্ধে সদর থানায় ছিনতাই ও অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি সহযোগী ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে। মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরশা প্রধান আতাউল্লাহ ওরফে আবু আমার জননী ও তার 5 সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই আদেশ দেন। আসামিরা হলেন আরশা প্রধান আতাউল্লাহ ও তার সহযোগী মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, আসমতুল্লাহ, হাসান ও মনিরুজ্জামান। বিষয়টি নিষিদ্ধ করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম। রোহিঙ্গার 5 জন, মোট 6 জনকে সিদ্ধিরগঞ্জের মামলায় 8 দিন রিমান্ড শেষে রাজশাহীর গোদাগাড়িতে অভিযান পরিচালনা করে 6.5 কেজি হেরোইন, নগদ 13 লাখ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতদের নাম তারেক হোসেন। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক গোলাম আসম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল। গতকাল দুপুরে যশোর সরকারি MM কলেজ
পলিটেকনিক্যাল কলেজ ও সিটি কলেজে মানববন্ধনে এ সময় কালো ব্যাচ ধারণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধনে ছাত্রদল নেতারা বলেন, সন্ত্রাসীদের রুখতে না পারলে আবারও ফ্যাসিজম ফিরে আসবে। ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার উদ্যোগে কৃষির উন্নয়নের প্রেক্ষিতে পরিকল্পনা 2025-26 প্রণয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল বিনা কনফারেন্স কক্ষে পরিকল্পনা ও উন্নয়ন শাখার প্রধান ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন বিনার পরিচালক ডক্টর শরীফুল হক ভুইয়া, ডক্টর মোহাম্মদ হোসেন আলী ও ডক্টর মোহাম্মদ আজিজুল হক। প্রকল্প পরিচালনা মাহবুবুর রহমান তরফদার ও উপ প্রকল্প পরিচালক ডক্টর আশিকুর রহমান। চলতি মৌসুমে দিনাজপুরের পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। উপজেলার 10টি ইউনিয়ন ও পৌরসভার 5475 হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়। চাষকৃত ভুট্টার মধ্যে সম্রাট, পাইওনিয়ার, তাজমহল জাত রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গতবারের তুলনায় এবারে ফলন বেশি হওয়ার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হোসাইন। ঝিনাইদহের মহেশপুর কোট চাঁদপুর অঞ্চলের সাবেক সংসদ সদস্য আলহাজ শহীদুল ইসলাম মাস্টারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। মহেশপুর অডিটোরিয়াম হল রুমে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সভা ও দোয়া মাহফিল হয়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি। এছাড়াও পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ উপজেলা ও পৌর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে মাইটিভির 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে মাইটিভির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শাহিন মিয়ার আয়োজনে মাইটিভির 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাইটিভি পরিবার সকল সদস্যদের মঙ্গল কামনা করে মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের নিয়ে মিলাদ মাহফিল ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং ফিলিস্তিনি নিপীড়িত মুসলিম জনগণের মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা তসলিম উদ্দিন। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, এসি ল্যান্ড জসিম উদ্দিন, থানার ওসি তাজউদ্দিন খন্দকার, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মাসুদ, প্রেস ক্লাব সাদুল্লাপুরের সদস্য, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় সুধীজন। বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 উপলক্ষে শরীয়তপুর জেলা মৎস্যজীবী ফ্রন্টের আয়োজনে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে। জামুটা উপজেলা মৎস্যজীবী ফ্রন্টের সহ সভাপতি মোহাম্মদ আলী আজগর মাতবরের আয়োজনে জেলা মৎস্যজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক ও জামুটা উপজেলা সভাপতি মোহাম্মদ সোহাগ সর্দারের সভাপতিত্বে ভার্চুয়ালি দাওয়াতি মিশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজিদা আলহাজ মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদি। আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ দালোয়ার হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম শিকদার। চাঁপাইনবাবগঞ্জের নিমতলা এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার কেন্দ্র করে ককটেল বিস্ফোরণে এক নারীসহ 5 জন আহত হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে আরও 2টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 9:30টার দিকে জেলা শহরে নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, নিমতলা মেথরপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জোয়ারে কিশোর গ্যাংয়ের 2টি গ্রুপ এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে 4টি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিটুস লরেন্স চিরান। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি প্রতীক মণ্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা সহ অন্যান্যরা।